মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোড করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে, তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি এসইউপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনার ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজে আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম। আপনি ক্ষমা চাইবেন?
কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায় অন্যদিকে আইনত ব্যবস্থা এফআইআর হয়েছে, আপনার এফআইআর তো হয়েছে, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে, হ্যাঁ করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেবো, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন দা, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, দেখুন আমার যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় মানুষের রায়ে নির্বাচিত হয়েছে তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার করে যে সমস্ত ক্রিমিনালদের প্রশ্রয় দিত, আমরা লক্ষ্য করলাম রেজিনগর বিধানসভায় 4 মে গণনা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত, আমি যেখানে রেজিনগর বিধানসভায় বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন, তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15 মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, 3টে থানায় পড়ে, বেলডাঙ্গা থানার 3টে অঞ্চল পড়ে রেজিনগর বিধানসভায়, শক্তিপুর থানার 5টা অঞ্চল পড়ে, রেজিনগর থানার 6টা অঞ্চল পড়ে, টোটাল 14টা অঞ্চল নিয়ে 70 রেজিনগর বিধানসভা। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে রাজনৈতিকভাবে। সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে,
সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্রে অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান পুলিশ মন্ত্রীর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আমার বিধানসভায়, সেই থানাগুলার অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয়, তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল, সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যারা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করলো, যারা তৃণমূলের হয়ে আমাদের সঙ্গে নষ্টামি করলো, গুন্ডামি করলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে সেখানে আমাদের কথা গ্রাহ্য না করে বারবার আমাকে শোকজ করা হয়েছে, ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সমস্ত নেতারা ব্যাকডোর দিয়ে কেউ অপোজিশন লিডারের ছত্রছায়ায়, কি পৌরসভা, কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, সেই এলাকা থেকে যারা তৃণমূলের নির্বাচিত তারা আজকে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে। নিজেদের পিঠ বাঁচানো আর নিজেদের অ্যারেস্টের ভয়ে তারা পিছন দিক দিয়ে বিজেপির পতাকা ধরে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, জুডিশিয়ালের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমরা রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 34 বছরের সিপিএমের আমলে 27টা কেস খেয়েছিলাম। একটা কেসেও প্রমাণ হয়নি যে আমরা কোনো অপরাধী। আনুষ্ঠানিকভাবে সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়েছি। 2016 থেকে 2026 10 বছরের তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে বা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করে বা জুলুম করে বা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত ঘটায়। এরকম কোনো প্রমাণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎকালীন প্রশাসন আনতে পারেনি। আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না। তাহলে দেখলেন তো প্রিয় দর্শক, আপনারা বিষয়টা কি বুঝলেন যে এই হুমায়ুন কবির, যে জিহাদি কবির, যে কিন্তু বলেছিল যে বিজেপির পতাকা যে ধরবে তাকে সাটা ভাঙা কেলাবো, তাকে সাটা ভাঙা ঠেঙাবো, ঠিক আছে, সেই এখন মাল তার কথা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। সে এখন বলছে যে যারা 4 তারিখের পরে, মানে বিজেপি জেতার পরে যারা কিনা বিজেপিতে এসছে তাদেরকে মারবো বলেছে। কিন্তু যখন আমরা দেখেছি সেই ডায়লগটি, সেই ভিডিওটি যখন আমরা দেখেছি, সেই ভিডিও ফুটেছে, কোথাও কিন্তু এরকম বলার নেই যে যারা 4 তারিখের পরে বিজেপির ঝান্ডা ধরেছে বা যারা 4 তারিখের পরে বিজেপিতে এসেছে তাদেরকে মেরে সাটা ভেঙে দেবো, সেরকম কথা সে বলেনি। সে কিন্তু পুরো মানে বিজেপিকে, মানে পুরো একদম বা বিজেপির যত সদস্য বা মনে করুন যে বিজেপি দলটাকেই পুরো বলেছে যে বিজেপির পতাকা যে ধরবে তাকে মেরে সাটা ভেঙে দিব এবং শুভেন্দু অধিকারীকে মেরে সাটা ভেঙে দিব, এরকম কথাবার্তা বলেছে। আর এখন সে বেটা ভয় পেয়ে, জিহাদি ভয় পেয়ে, এই মৌলবাদী ভয় পেয়ে এখন কথাটা ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু যাই করুক না কেন ভাই, যেভাবেই হোক কিন্তু এ বাঁচতে পারবে না, কোনো রকমভাবে এ কিন্তু বাঁচার এর আশা নেই। এ হয়তো ভাবছে যে এই লাস্ট পজিশানে যদি নিজের কথাটা একটু চেঞ্জ করি বা নিজের যে কথাটা আমি বলেছিলাম, যে ভুলটা করেছিলাম, সেটা যদি একটু নিজে অন্যরকমভাবে বলার চেষ্টা করি তাহলে হয়তো আমার পিঠটা বেঁচে যাবে। কিন্তু ভুল রে জিহাদি, ভুল। তুই যে চিন্তাভাবনা করছিস এটা সম্পূর্ণ ভুল। কেউই ক্ষমা করবে না, কেউ করবে না, না বিজেপির কোনো সদস্য বা বিজেপির কোনো লিডার তাকে ক্ষমা করবে না।
না করবে আমাদের রাজ্যের মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী মহাশয়, সে তো একদমই করবে না। তোর এগেনস্টে ভাই অলরেডি কেস হয়ে গেছে, কেস ফাইল হয়ে গেছে, একটা না দুটো না ভাই, অনেকগুলো, ঠিক আছে, 15 কোটিটার উপরেও বেশি কেস ফাইল হয়ে গেছে। কিন্তু তারপরেও এই জিহাদি তাও নিজেকে কি ডন ভাবে, বলে আমি রাস্তায় লোক লাগিয়ে দিব, মানে যখন আমি রাস্তায় লোক লাবিয়ে দিব, লক্ষ লক্ষ লোক লাবিয়ে দিব, তখন কাউকে আর অ্যারেস্ট করতে পারবে না। কাকে অ্যারেস্ট করবে? কত বড় জেল আছে দেখে নিব, মানে ওর ডায়লগ হচ্ছে এটাই, কত বড় জেল আছে দেখে নিব, তখন হুমায়ুন কবিরকে রুখে দিবে। মানে সত্যি মানে জিহাদি ডায়লগগুলো দেখলে অন্যরকম লাগে, মানে মানে জিহাদি কারবার মনে হয় যেন এটা ভারতবর্ষ না, মানে এটা হয়তো অন্য কোনো দেশে আমরা চলে এসেছি। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই রকম ধরনের ডায়লগ বলছে, মানে ভাবুন যে সম্পূর্ণ হিন্দু বিরোধী, সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী, সম্পূর্ণ মানে দেশ বিরোধী, সম্পূর্ণ কথাটা হচ্ছে সংবিধান বিরোধী। মানে সংবিধানে কোথাও কিন্তু এরকম বলেনি যে তুমি রাস্তায় লোক লাভিয়ে দাও, দিয়ে ঝামেলা করো অন্য কোনো পলিটিক্যাল দলের সাথে বা অন্য কোনো ব্যক্তিত্বর সাথে বা যে কোনো পলিটিক্যাল বা লিডারের সাথে, বা মনে করুন যে এটা পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা, কোনো সংবিধান কিন্তু এটা বলে না, বা আমাদের সংবিধানে কোথাও লেখা নেই। তো কাজেই ও সেটা কিন্তু মানছে না, মানে ও কোনো কথাই মানছে না, না সংবিধান মানছে, না ভারতবর্ষের আমাদের যে নিয়ম আছে সেটা মানছে, কিচ্ছু মানছে না। বা পলিটিক্যাল লিডার যারা আছে, মানে পলিটিক্যাল একটা প্যারামিটার আছে, সেই পলিটিক্যাল প্যারামিটারে সব কিছু কিন্তু লেখা থাকে যে পলিটিক্যাল মানে পলিটিক্স করতে গেলে এই জিনিসগুলো করতে হবে, মানে এইগুলো ডু আর এইগুলো হচ্ছে ডাজ নট, মানে ব্যাপার থাকে যে এগুলো আপনি করতে পারবেন, এগুলো করতে পারবেন না। যেমন পলিটিক্যাল লিডারদেরকে বলা থাকে বা যে কোনো পলিটিক্যাল দলকে বলা থাকে যেখানে ধর্ম নিরপেক্ষ করা যাবে না, মানে আপনি যে শুধুমাত্র মুসলিম নিয়ে যে রাজনীতি করবেন সেটা করতে পারবেন না, শুধুমাত্র হিন্দু নিয়ে রাজনীতি করবেন সেটা আপনি করতে পারবেন না, ঠিক আছে, অনেক অনেক রকমের ভাগ থাকে। কিন্তু এই জিহাদি কবির, এই জিহাদি হুমায়ুন কবির, এ কিন্তু এরকম মানে কোনো কথা মানে মানছে না, কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই মানছে না, মানে জাস্ট নিজের মতো, নিজের ডন, মানে আমি যা বলবো তাই হবে, আমার কথাই শেষ কথা। সে ভারতবর্ষ হোক বা যেখানেই হোক, বা ভারতবর্ষের মানে এ তো কদিন আগেই তো মানে যোগীকে বা আমাদের প্রধানমন্ত্রীকেও বাজে কথা বলেছে, মানে ভোটের আগে, সেসব ভিডিও ফুটেজ সব আমাদের কাছে আছে, ঠিক আছে, সেই সব ফুটেজগুলো যদি এখন বের করা হয় না, তো এ ভাই পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। এমন বাজে বাজে কথা এবং অসভ্য কথা, এবং 2021 সালে ভোটের আগে বলেছিল যে সমস্ত হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, এই জিহাদি কবির, এই জিহাদি হুমায়ুন কবির। এবং সে বাবরি মসজিদ করার জন্যে, মানে বাবরি মসজিদ তো প্রায় হাফ করেই ফেলেছে, মানে যেহেতু শিলান্যাস করে ফেলেছে, মানে বাবরি মসজিদ করবে, হয়তো 2-1 দিনের মধ্যেই বলা শুরু করে দেবে যে আমি বাবরি মসজিদ করব, যে পারবে আমাকে রুখে দিবে। মানে এর ডায়লগ হচ্ছে এটাই, একটা হচ্ছে রুখে দিবে, আর দুটিও কি যে সাটা ভাঙা কেলাবো, মানে এই দুটো ডায়লগ ভাই দেখে আসছে সেই প্রথম থেকে, নির্বাচনের আগে থেকে, মানে 2025 সাল থেকে দেখে আসছি, আর 2026 সালে তো হাফ হয়েই গেল। তো এই জিহাদি কবির, জিহাদি হুমায়ুন কবির মানে এমন একটা ভাব দেখায় যে কাউকেই ভয় পায় না, মানে মানে কে তুই কে, মানে এমন একটা ব্যাপার যে কোনো রাজনৈতিক দলকে বা আমাদের যে বা আমাদের মানে কি মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাকেও তো ভয় পাতো না, কিন্তু এবং এখন আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকেও ভয় পায় না। মানে ভাই একটা একটা সিস্টেম থাকে তো না, যে কথা বলার একটা লিমিট থাকে এবং সব কিছুর একটা নিয়মের মধ্যে থাকা দরকার, কিন্তু এর কোনো রকমের নিয়ম নেই, লাগাম নেই, লাগাম ছাড়া কথা বলে, যেই লাগাম ছাড়া কথা বলে সেই কথা সম্পূর্ণ রেকর্ডেড হয়ে গেছে এবং সেটা সম্পূর্ণ মানে কি লেখা হয়ে গেছে, ঠিক আছে, সেটা নিয়ে অলরেডি কিন্তু পার্লামেন্টে কথা হয়ে গেছে এবং সেই কথার এগেনস্টে কিন্তু তার নামে অ্যাকশনও নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার শুধু পালা এই হুমায়ুন কবির, এই জিহাদি কবির কবে জেলের মধ্যে পড়বে, মানে জেলের মধ্যে ঢুকবে আর পচে পচে মরবে, ঠিক আছে, এটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক ভাই, এই যে সমস্ত কথাবার্তা বলেছে, এই কথাগুলো একদমই অ্যাকসেপ্টেবল নয়, কেউ অ্যাকসেপ্ট করবে না, কোনো দেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো এই ভিডিওটার মাধ্যমে ও কিন্তু বলতে চাইছিল যে না, আমি যেটা বলেছি অন্যরকমভাবে বলতে চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি না, ও যেটা বলেছে সেটাই বলেছে, মানে ডিরেক্ট হিট করেছে, আর সেটা সবাই বুঝে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই জিহাদি কবিরের, এই হুমায়ুন কবিরের কেমন ধরনের শাস্তি দরকার, বা কি শাস্তি দিলে আপনারা সবাই খুশি হবেন, ঠিক আছে, সেরকম কমেন্ট অবশ্যই আপনারা করে যাবেন, কমেন্ট বক্সে নিজেদের বক্তব্য লিখে যাবেন। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।